সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে রূপতত্ত্ব। এই রূপতত্ত্ব হচ্ছে এখানে শব্দের গঠন এবং একটি শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্কে আলোচনা করা হয়। এখানে শব্দের গঠন কীভাবে হয় এবং একটা শব্দের সঙ্গে অন্য শব্দের সম্পর্ক যে আলোচনা, সেটা হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্বকে আবার শব্দতত্ত্ব বলা হয়। রূপতত্ত্বের আরেকটা নাম হচ্ছে শব্দতত্ত্ব। এই অধ্যায়ে আমরা জানতে পারব শব্দ কি, শব্দ কিভাবে গঠিত হতে পারে, কিভাবে শব্দ গঠিত হয়, শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে জানতে পারব, শব্দ কত প্রকার সেই সম্পর্কে জানতে পারবো, এবং শব্দের শ্রেণীর পরিবর্তন কিভাবে হয়, অর্থাৎ বিশেষ্য থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য কিভাবে হয় সেই বিষয়টি আমরা এখানে জানতে পারব। তো তোমরা মনোযোগ সহকারে খেয়াল করবে যে কথাগুলো বলা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। শব্দ কি? শব্দ কি আমরা আগের ক্লাসগুলোতে বলেছি, একাধিক ধ্বনি মিলিত হয়ে শব্দ গঠিত হয়। একাধিক ধ্বনি মিলিত হয়ে শব্দ গঠিত হয়। আবার বলতে পারি একাধিক বর্ণ মিলিত হয়ে শব্দ গঠিত হয়। তাহলে একাধিক ধ্বনি মিলিত হয়ে শব্দ গঠিত হয়, আবার একাধিক বর্ণ মিলিত হয়ে শব্দ গঠিত হয়। তাহলে একবার ধ্বনি বললাম, আবার বর্ণ বললাম, দুই রকম বলার কারণ কি? আমরা জানি ধ্বনি হচ্ছে আওয়াজ, ফুসফুস তাড়িত যে আওয়াজ, মুখবিবরের কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত এই যে আওয়াজ হয়, সেটা হচ্ছে মূলত ধ্বনি। ধ্বনিকে আমরা শুনি, এটাকে আমরা দেখতে পাই না, এটা আওয়াজটা শোনা যায়। যেমন অ, আ, ক, খ এগুলো আওয়াজটা আমরা শুনি, কিন্তু বর্ণ কি আমরা দেখি। তাহলে আমরা বলতে পারি ধ্বনিকে যে দেখার ব্যবস্থা, অর্থাৎ ধ্বনির লিখিত রূপটা হচ্ছে বর্ণ, ধ্বনির লিখিত রূপটা হচ্ছে বর্ণ। তাহলে আমরা বলতে পারি ধ্বনির সাংকেতিক চিহ্ন বা লিখিত রূপকেই বর্ণ বলা হয়। এর জন্য বলা হচ্ছে যে শব্দ হচ্ছে একাধিক ধ্বনি বা বর্ণ মিলিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে, কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে, তবে সেটা হচ্ছে কি শব্দ। শব্দ কিভাবে গঠিত হতে পারে, কিভাবে শব্দ গঠিত হতে পারে? শব্দ গঠনের কতগুলো ভাষিক উপাদান রয়েছে। শব্দ গঠনের কতগুলো ভাষিক উপাদান হচ্ছে প্রত্যয়, বিভক্তি, উপসর্গ এবং সমাস। এগুলো দিয়ে সাধারণত শব্দ গঠিত হয়ে থাকে। তাহলে আমরা জানলাম প্রত্যয় এবং উপসর্গ, বিভক্তি, সমাস ইত্যাদি যোগে শব্দ গঠিত হয়ে থাকে। আবারও আমরা পরে খেয়াল করি, এখানে লেখা দেখতে পাচ্ছি আমরা শব্দের গঠন কিভাবে হতে পারে। প্রত্যয় যোগে শব্দ গঠন হতে পারে, বিভক্তি যোগে শব্দ গঠন হতে পারে, উপসর্গ যোগে শব্দ গঠন হতে পারে এবং সমাস যোগেও শব্দ গঠন হতে পারে। তাহলে আমরা প্রথমে আলোচনা করব প্রত্যয়।
প্রত্যয় বলতে সেসব ভাষিক উপাদানকে বোঝায় যেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয় না, এটা নিজস্ব কোনো অর্থ নেই, স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। এগুলো শব্দের পরে বসে শব্দ গঠন করে, শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, তাই হচ্ছে প্রত্যয়। প্রত্যয় আবার দুই রকম হতে পারে, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় কি? কৃৎ প্রত্যয় হচ্ছে ক্রিয়ামূলের সাথে, ক্রিয়ামূলের পরে যেই প্রত্যয় যুক্ত হয় তাকে মূলত কৃৎ প্রত্যয় বলা হয়। ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলা হয়। আর শব্দ বা নামের সাথে, শব্দ বা নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলা হয়। যেমন আমরা একটা উদাহরণ দিলে বুঝতে পারবো। আমরা দুটা উদাহরণ দেখতে পাচ্ছি, একটা কৃৎ প্রত্যয়ের উদাহরণ আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ। কৃৎ প্রত্যয় কাদ যোগ অন, কাদল। এখানে কাদ হচ্ছে ক্রিয়া, এই ক্রিয়ার সাথে অন প্রত্যয় যুক্ত হয়েছে, সুতরাং ক্রিয়ার মূল, এটা হচ্ছে ক্রিয়ার মূল, আর হচ্ছে ক্রিয়ার মূল। সুতরাং ক্রিয়ার মূলের সাথে অন প্রত্যয় যুক্ত হয়ে একটা শব্দ গঠিত হওয়ার কারণে আমরা কাদন শব্দটিকে বলবো কৃৎ প্রত্যয় সাধিত শব্দ। কৃৎ প্রত্যয় সাধিত শব্দ, কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কাদন। আর এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি হাত যোগ হাতা। তাহলে হাতটা কি? একটা নাম, একটা প্রত্যঙ্গের নাম, ধরে একটা প্রত্যঙ্গের নাম হাত। নাম শব্দের সাথে আ প্রত্যয় যুক্ত হয়েছে, আ প্রত্যয় যুক্ত হয়ে হাতা শব্দটা হলো। তাহলে এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ। তাহলে আমরা এখানে জানতে পারলাম প্রত্যয় যোগে শব্দ গঠিত হয়, কিভাবে শব্দ গঠিত হয় সেটা দেখতে পাচ্ছি আমরা, এবং প্রত্যয় কত প্রকার সেটাও জানতে পারলাম। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ক্রিয়া মূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ গঠিত হয় সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আর নাম শব্দের সাথে বা শব্দের সাথে প্রত্যয় যুক্ত হয়ে যে শব্দ গঠিত হয় সেটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এরপরে আরেকটা বিষয় হচ্ছে বিভক্তি। প্রত্যয়ের মতো বিভক্তিও একটা ভাষিক উপাদান, শব্দ গঠনের একটা ভাষিক উপাদান। বিভক্তিও প্রত্যয়ের মতো শব্দের পরেই যুক্ত হয়, বিভক্তি শব্দের পরেই যুক্ত হয়ে তাও শব্দ গঠনের কাজ করে। এবং এর আরেকটা কাজ হচ্ছে বাক্যের মধ্যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের সম্পর্ক বা অন্বয় স্থাপন করা, সম্পর্ক সৃষ্টি করা। যেমন আমি যদি বলি টেবিলের উপর কলম আছে, টেবিলের উপর কলম আছে। এখন আমি যদি এখানে এরটা যদি না দিই, আমি শুধু যদি লিখি টেবিলের উপর কলম আছে, এখানে এরটা যদি না দিই, এই জিনিসটা যদি না দিই, তাহলে টেবিল উপর কলম আছে, টেবিলের সাথে কলমের কোনো সম্পর্ক
থাকে না। সুতরাং বিভক্তি শব্দ গঠন প্রক্রিয়ার সাথে আরেকটা কাজ হচ্ছে, এটা শব্দের মধ্যে, বাক্যের মধ্যে একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দের অন্বয় বা সম্পর্ক স্থাপন করে। যেমন আমরা বলতে পারি খেল যোগ কি, খেলি, খেল যোগ কি, খেলি। বাড়ি যোগ তে, বাড়ি। তাহলে এগুলো হচ্ছে বিভক্তি, এগুলো হচ্ছে বিভক্তি। খেল ক্রিয়ার মূলের সাথে কি বিভক্তি যুক্ত হয়ে খেলি শব্দটা গঠিত হলো। বাড়ি শব্দটির সাথে তে যুক্ত হয়ে বাড়ি শব্দটি গঠিত হলো। এক্ষেত্রেও আমরা বিভক্তি দুইভাবে দেখতে পাই, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। আমরা এখানে যে উপরের যে উদাহরণ দেখতে পাই সেটা হচ্ছে ক্রিয়া বিভক্তির উদাহরণ, কারণ খেল হচ্ছে ক্রিয়ার মূল, খেল হচ্ছে ক্রিয়ার মূল। এই ক্রিয়ার মূলের সাথে ই বিভক্তি যুক্ত হয়ে খেলি শব্দটি গঠিত হলো। আবার নিচের যে উদাহরণ আমরা দেখতে পাই সেটা হচ্ছে বাড়ি যোগ তে, বাড়িতে, বাড়ি যোগ তে, বাড়ি। এই বাড়িটা হচ্ছে একটা নাম, নামের সাথে তে বিভক্তি যুক্ত হয়ে বাড়িতে হলো, তাহলে এটা হচ্ছে শব্দ বিভক্তি। নামের সাথে যে বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে শব্দ বিভক্তি। ছাত্র যোগ রা, ছাত্ররা, ছাত্র একটা নাম, নামের সাথে রা যুক্ত হয়ে ছাত্ররা গঠিত হলো, এটাও শব্দ বিভক্তি। এরপর আসা যাক উপসর্গ যোগে শব্দ গঠন কিভাবে হয়ে যায়। উপসর্গ, উপসর্গ অব্যয় জাতীয় শব্দাংশ। উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এটা শব্দ গঠনের একটা ভাষিক উপাদান। উপসর্গ শব্দ গঠনের একটি ভাষিক উপাদান। এর আগে আমরা প্রত্যয়যোগী শব্দ গঠিত হয়, বিভক্তিযোগী শব্দ গঠিত হয়। এখানে আমরা দেখলাম প্রত্যয় এবং বিভক্তি শব্দের পরে, প্রত্যয় এবং বিভক্তি শব্দের পরে বসে, বিভক্তি ক্রিয়া মূলের পরে বসে আর শব্দ মূলের পরে বসে, আর প্রত্যয় বিভক্তি শব্দের পরে বসে। উপসর্গ হচ্ছে তাও একটি ভাষিক উপাদান, তবে উপসর্গ শব্দের আগে বসে, শব্দের আগে বসে, শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, নতুন নতুন শব্দ তৈরি করে, অর্থের সম্প্রসারণ, অর্থকে কখনো সংকুচিত বা ছোট করে দেবে, এরকম উপসর্গের কাজ। তো উপসর্গ যোগে শব্দ গঠিত হয়, উপসর্গ যোগে যে শব্দ গঠিত হয় সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখব, এবং অর্থের পরিবর্তন কিভাবে হয় সেটাও আমরা জানতে পারব। যেমন হার একটি শব্দ, হার একটি শব্দ, এই হার শব্দের সাথে যদি উপ শব্দটি যদি যোগ করি তাহলে হয়ে যায় উপহার। উপহার কাউকে কোনো পুরস্কার বা কোনো কিছু দেওয়া, পুরস্কার দেওয়া, উপহার। ঠিক একই শব্দের সাথে যদি আমরা প্র যুক্ত করি, আমরা প্রহার, প্রহার কাউকে আঘাত করা, তাহলে আমরা দেখতে পারলাম একই শব্দের মূলের সাথে আগে প্র উপসর্গ এবং উপ উপসর্গ যুক্ত হয়ে দুই ধরনের শব্দ গঠিত হলো। তাহলে আমরা বুঝতে পারলাম উপসর্গ যোগেও শব্দ গঠিত হতে পারে, এবং উপসর্গ কাজ হচ্ছে নতুন নতুন শব্দ তৈরি করা, যেটা আমরা আলোচনা করছি এই মুহূর্তে। এবং আরেকটা কাজ হচ্ছে এখানে অর্থের সম্প্রসারণ, অর্থের পরিবর্তন,
অর্থের সংকোচনও ঘটিয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই, এটা অন্য শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন করে থাকে, শব্দ গঠন করে থাকে। এরপর আসা যাক সমাস। দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে সমাস বলা হয়। দুই বা তার চেয়ে বেশি শব্দ পাশাপাশি বসে একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ তৈরির প্রক্রিয়াকেই মূলত সমাস বলা হয়। যেমন কালের অভাব, আকাল, খেয়া পারাবারের ঘাট, খেয়াঘাট, নদীমাতা যার, নদীমাতৃ। কালের অভাব, আকাল, খেয়া পারাবারের ঘাট, খেয়াঘাট। এই বই উদাহরণগুলো তোমাদের বইতে আছে। নদীমাতা যার, নদীমাতৃ, এগুলো হচ্ছে সমাসের উদাহরণ। নদীমাতা যার, নদীমাতৃ। তাহলে এভাবে এখানে কালের অভাব দুইটা শব্দ যোগে একটা শব্দ গঠিত হলো। একাধিক শব্দ মিলিত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে বলা হয় সমাস। তাহলে এভাবেও সমাসের সাহায্যে শব্দ গঠন হতে পারে, সেটা আমরা উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম। খেয়া পারাবারের ঘাট, তিনটে শব্দ মিলে একটা শব্দ গঠিত হলো। তারপরে নদী মাতা যার, নদীমাতৃক, তিনটা পদ মিলে একটা শব্দ গঠিত হলো। তাহলে এইরকম ভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয়। শব্দকে সাধারণত এরপর আসা শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে আলোচনা করবো আমরা। শব্দের শ্রেণী বিভাগ। শব্দকে সাধারণত 5টি সম্পর্ক বা শ্রেণীতে ভাগ করা যায়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য, আমরা জানি বিশেষ্য মানে কোনো কিছুর নামকে বিশেষ্য, কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। বিশেষ্য কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে। বিশেষ্য কোনো কিছুর নামকে বিশেষ্য বলে। যেই কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীর নাম হচ্ছে কি বিশেষ্য। সর্বনাম, যেমন বই, খাতা, কলম। এরপর আসা যাক সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে বা নামের পরিবর্তে যে শব্দ বা পদ ব্যবহৃত হয়, বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় সেটি হচ্ছে মূলত সর্বনাম। যেমন রানা প্রতিদিন স্কুলে যায়, সেই ভালোভাবে লেখাপড়া করে। আমি প্রথমে বললাম রানা প্রতিদিন স্কুলে যায়, এখানে একটা নাম রানা। পরে বাক্যে বললাম সেই ভালোভাবে পড়াশোনা করে। এই জায়গায় রানার পরিবর্তে সেই শব্দটি ব্যবহার করলাম। এই রানার পরিবর্তে যে শব্দটি ব্যবহার করলাম সেটা হচ্ছে মূলত সর্বনাম। অব্যয়, অব্যয় হচ্ছে যে শব্দের কোনো পরিবর্তন হয় না বা কোনো ব্যয় হয় না, শব্দের যে স্থানে বসা হোক না কেন এই অব্যয়ের কোনো পরিবর্তন নেই বলে এটাকে বলা হয় অব্যয়। যেমন এবং, ও, আর ইত্যাদি।
এগুলো সব এই অব্যয়গুলো বাক্যের মধ্যে যেখানে বসানো হোক না কেন এগুলো কখনো পরিবর্তন হয় না বলে এগুলো অব্যয় হিসেবে ব্যবহৃত হয়। এবং, ও, আর ইত্যাদি এগুলো হচ্ছে অব্যয়। এবং, ও, আর, বিশেষণ। বিশেষণ হচ্ছে বিশিষ্ট সর্বনামকে, বিশিষ্ট সর্বনাম দোষ গুণ, সর্বনামের দোষ গুণ অবস্থার সংখ্যা প্রকাশ করলে, পরিমাণ প্রকাশ করলে তাই বিশেষণ। বিশিষ্ট সর্বনামের দোষ গুণ অবস্থার সংখ্যা পরিমাণ ইত্যাদি প্রকাশ করলেই মূলত সেটা বিশেষণ। যেমন বিশাল দিঘি, এখানে দিঘিকে বিশেষায়িত করা হলো বিশাল দিঘি। দিঘিটা কেমন? বিশাল। তাহলে এখানে দিঘির বৈশিষ্ট্য প্রকাশ করবে। ক্রিয়া, আমরা জানি যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় হওয়া, যাওয়া, খাওয়া, নেওয়া ইত্যাদি প্রকাশ করা, অর্থাৎ কোনো কাজ করা বোঝায় সেটা হচ্ছে কি ক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আমি তোমাদেরকে কিছু কাজ দেব। প্রত্যয় যুগে 10টি শব্দ গঠন। প্রত্যয় যুগে 10টি শব্দ গঠন। বিভক্তি যুগে 10টি শব্দ গঠন। উপসর্গ যুগে 5টি শব্দ গঠন। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা অনলাইনে এই ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।